শোনা গেছে স্পিকারের চেয়ার ছেড়ে এবার এক লাফে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে বসতে যাচ্ছেন মেজর হাফিজ। দলের ভেতরের সব বাধা আর ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি মেজর হাফিজকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বেছে নেবেন? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাওয়ার পর সেই জায়গায় বঙ্গভবনের চেয়ারে মেজর হাফিজের নাম সবার উপরেই শোনা যাচ্ছে। আর এই খবর শোনার পর থেকেই অনেকের হাওয়া টাইট হয়ে গেছে। মাস্টার মাইন্ড হাফিজকে আটকাতে দলের ভেতরেই চলছে বিশাল ষড়যন্ত্র। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের পুরনো নেতারাও ভেতরে ভেতরে অনেক কলকাঠি নাড়ছেন। এমন একটা দাগী অপরাধীকে কেন পুষতে হবে এই বদলে যাওয়া বাংলাদেশকে? আপনারা উদ্দীপ্ত ছাত্র জনতাকে যারা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছে তাদের শেখাচ্ছেন চুপ্পুকে মেনে নিতে হবে। ওরা তাকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে, অনেকে আলোচনায় আনছেন যে হতে পারে, মানে কোনো ধরনের আভাস পেয়েছেন কিনা আপনি? পরীক্ষা একজন রাজনীতিবিদ কেমন হওয়া উচিত আসলে রাষ্ট্রপতির জায়গাটা? রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পারসন ইন দি কান্ট্রি। এবার কি তাহলে রাষ্ট্রপতি হচ্ছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ? একবার চোখ বন্ধ করে কল্পনা করুন দর্শক, ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে বঙ্গভবনের লাল গালিচা, সব জায়গায় এখন একটাই ফিসফাস, একটাই আলোচনা। শেখ হাসিনার 5 বারের জেল জুলুম যাকে এক বিন্দু টলাতে পারেনি, আজ সেই এক মেজর হাফিজের ভয়ে রীতিমতো কাঁপছে খোদ তারেক রহমানের বাঘা বাঘা মন্ত্রীরা। বাংলাদেশের প্রতিটা মানুষ আজকের এই নিউজটা শুনে হয়তোবা খুশি হবেন। তো আমি প্রথমেই ধন্যবাদ দিই আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমানকে। দর্শক, অবশেষে তারেক রহমান বড় এক সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত নেওয়ার পর রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা শুনতে পারবেন, সকলে এখন প্রশংসা করছে তারেক রহমানের। দর্শক, আসুন কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, শেষে কিন্তু চমৎকার সেই ভিডিওটি রয়েছে। না টেনে দেখতে থাকুন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। বাংলাদেশের প্রতিটা মানুষ আজকের এই নিউজটা শুনে হয়তোবা খুশি হবেন। তো আমি প্রথমেই ধন্যবাদ দিই আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমানকে। এমনকি আমরা আশা করি তিনি যেই ঘোষণাটি জাতীয় সংসদে দিয়েছেন বা এটার প্রয়োজনীয়তা নিয়ে তিনি তুলে ধরেছেন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ ওনাকে ধন্যবাদ জানাবে। তবে যাদের জন্য তিনি এই উদ্যোগটা নিচ্ছেন বা কথাটা বলেছেন, তাদেরও মাথায় রাখতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড গড়ার কারিগর যে শিক্ষক, তিনাকেও তার যে পারিশ্রমিকটা, তার যে বেতনটা হালালভাবে ছাত্রদেরকে সঠিক শিক্ষা দিয়ে তিনি যেন এটা বুঝে নেন। দর্শক, আমাদের বর্তমানে শিক্ষকদের যে বেতন ভাতা, সরকারি বা আধা সরকারি বা একদম বেসরকারি যে শিক্ষকরা আছেন, দিনে আনে দিনে খায়। স্কুলে তারা জব করার পাশাপাশি কেউ হয়তো টিউশনই করছেন, তবে সবাই আবার টিউশনিটা পাচ্ছে না। অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা যে কম্পিউটার সায়েন্স বা জুলজি, হ্যাঁ, এগুলোতে যারা আছে তারা মোটামুটি পায়, বা অ্যাকাউন্টিং। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো আমরা স্বাভাবিকভাবে প্রাইভেট পড়ি না, তো তারাও তো শিক্ষক, তারা আসলে কিভাবে চলছে? অর্থাৎ একজন শিক্ষকের যে শিক্ষা দেওয়ার জন্য তার যে সবচেয়ে বড় জিনিসটা দরকার, তার পেটের ক্ষুধা মিটাইতে হবে। তার মাথায় দ্বিতীয় কোনো ইনকামের কথা চিন্তা করা যাবে না। তাকে রাষ্ট্র ওই পরিমাণ সম্মানই দিতে হবে যেন তার যে পরিবার চালানোর জন্য প্রয়োজনীয় ক্ষুধাটা আছে, টাকাটা আছে বা সম্মানিটা আছে, সেটা যেন তিনি সঠিকভাবে পায়। এরপরে তারা যদি সঠিকভাবে শিক্ষাদান না করে, তাহলে কোচিং বাণিজ্য থেকে শুরু করে বাকি যেগুলো আছে এগুলোর ব্যাপারেও শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াও দরকার আছে। এখন আগে তো বেতন বাড়াইতে হবে। তো শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জনাব তারেক রহমান বলছেন, এবারের বাজেটে শিক্ষা খাতে টোটাল জিডিপির 2% বরাদ্দ করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 5 বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% তারা নিয়ে নেবে, অর্থাৎ শিক্ষা খাতে 5% জিডিপি যাবে, যেটা বিশাল টাকা। প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষকদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে না পারলে, তাদের সম্মানে যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু করতে পারবে। অর্থাৎ তারেক রহমান বলছেন যে শিক্ষকদেরকে যদি সঠিকভাবে সম্মান করা না যায়, তাদের ক্ষুধাটা মিটানো না যায়, তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যাবে না। অনেক শিক্ষকের আর্থিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলছেন, অনেক সময় আমরা দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করেন, হয়তো দ্বিতীয় চাকুরি অথবা যারা গ্রামে থাকেন কৃষি কাজে তারা যেতে হয়, তা না হলে তার সংসারটা চলে না।
মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রেও এমন ঘটনা দেখা যায়, তিনি মন্তব্য করেন। তো তিনি বলছেন যে শিক্ষকরা যেন দ্বিতীয় কাজ করতে বাধ্য না হন, তাদের টোটাল যে সময়টা, মেধাটা, এটা যেন শিক্ষার্থীদের পিছনে ব্যয় করতে পারেন, সেজন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন। শেখ হাসিনার 5 বারের জেল জুলুম যাকে এক বিন্দু টলাতে পারেনি, আজ সেই এক মেজর হাফিজের ভয়ে রীতিমতো কাঁপছে খোদ তারেক রহমানের বাঘা বাঘা মন্ত্রীরা। দুর্নীতিবাজদের রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে, কারণ তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি একাই 100। স্পিকারের চেয়ারে বসে তিনি এমন এক ভেলকি দেখিয়েছেন যা দেশের রাজনীতিতে কেউ স্বপ্নেও ভাবেনি। নিজের দলের লোক হলেও দুর্নীতিবাজ আর মিথ্যাবাদীদের তিনি ছাড় দিচ্ছেন না এক চুলো। আর এবার খোদ রাজনৈতিক অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে এক বিশাল গুঞ্জন। স্পিকারের চেয়ার ছেড়ে এবার কি তবে সরাসরি বঙ্গভবনে লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন এই আপোষহীন নেতা? রাষ্ট্রপতি হিসেবে কি তবে মেজর হাফিজকে বেছে নিতে যাচ্ছেন তারেক রহমান? রাজনীতিতে তারেক রহমানের এই এক মাস্টার স্ট্রোক কি বদলে দেবে পুরো বাংলাদেশের হিসেব নিকেশ? ঘটনা শুরু খুব বেশি দিন আগের নয়। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের ভেতরে ঘটে যায় এক অভূতপূর্ব কাণ্ড, যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। সংসদে তখন পিনপতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে তারেক সরকারের এক বিশাল ক্ষমতাধর মন্ত্রী হুট করে দাঁড়িয়ে বিরোধী দলের দিকে আঙুল তুলে গলাবাজি শুরু করলেন। সোজা কথায় তিনি বলে বসলেন, বিরোধী দলে নাকি কোনো আসল বীর মুক্তিযোদ্ধা নেই। এমন বেফাঁস কথাই পুরো সংসদ কক্ষে রীতিমতো লঙ্কা কাণ্ড বেঁধে যাওয়ার উপক্রম। কিন্তু স্পিকারের সবচেয়ে দামি চেয়ারে বসে থাকা মেজর হাফিজ এসব হজম করার পাত্র নন। তিনি 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না, মাইক অন করে বেশ কড়া গলায় ওই মন্ত্রীকে থামিয়ে দিলেন। বুক চিতিয়ে সবাইকে জানিয়ে দিলেন, বিরোধী দলেই এমন এক বীর আছেন যার সাথে তিনি নিজে 1971 সালে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। স্পিকারের এমন কড়া কথায় তারেক সরকারের মন্ত্রীদের রীতিমতো হাওয়া টাইট হয়ে যায়। সেই মন্ত্রী মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসে পড়েন। অন্যদিকে বিরোধী দল জামায়াত ইসলামের নেতারা খুশিতে টেবিল চাপড়ে হাততালি দিতে শুরু করেন। সরকারি দলের স্পিকার হয়ে বিরোধী দলের পক্ষে এমন সাফাই গাওয়ার সাহস বাংলাদেশের রাজনীতিতে খুব কম মানুষেরই আছে। এই ঘটনার পর থেকেই সরকারি দলের ভেতরে একটা বড় কাঁপুনি ধরেছে। সবাই বুঝতে পেরেছে এই লোক কারো কথায় উঠবস করার মতো পাত্র নন। তার এই দাপুটে স্বভাবের কারণে অনেকেই তখন তার সামনে কথা বলতে গিয়ে ভিমরি খাচ্ছিলেন। দুর্নীতিবাজ আর মিথ্যাবাদী মন্ত্রীদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষেত্রে এই পাক্কা খেলোয়াড় এক বিন্দু ছাড় দিতে রাজি নন। আরেকটি ঘটনা সবার চোখ আরও ভালোভাবে খুলে দিয়েছে। একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে গ্যাস সংকটের বিশাল সমাধান তিনি করে ফেলবেন। কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সমস্যার কোনো সমাধান হয়নি। সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দফতরের ফাইল নিয়ে মাতব্বরি দেখাতে মাইক হাতে নিলেন, স্পিকার মেজর হাফিজ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। পুরো দেশের সামনে তাকে এমন এক জবর শিক্ষা দিলেন যা দেখে সবার চক্ষু চড়ক গাছ। তিনি ওই মন্ত্রীকে সোজা কথায় মনে করিয়ে দিলেন, সংসদের প্রতি মিনিটে জনগণের অন্তত 2 লাখ টাকা খরচ হয়, তাই সেখানে দাঁড়িয়ে ফাঁকা বুলি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের ট্যাক্সের টাকায় চলা এই সংসদে ছিনিমিনি খেলার কোনো অধিকার আর কারো নেই, তিনি যত বড় নেতাই হন না কেন। তারেক সরকারের মন্ত্রীরাও এখন স্পিকারের সামনে কথা বলতে গেলে রীতিমতো ঘাম ছুটিয়ে ফেলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন মেজর হাফিজউদ্দিন তিনি সততার সঙ্গে কিন্তু অনেকদিন যাবৎ ধরে স্পিকারের দায়িত্ব পালন করছেন। তার এই দায়িত্ব পালনে কিন্তু অনেক বিএনপি নেতা কর্মীরা ক্ষেপে রয়েছে তার উপর, কেননা তিনি যে কোনো এমপি মন্ত্রীদের ছাড় দিয়ে কথা বলেন না। তিনি একজন সিনিয়র নেতা বিএনপির। তিনি যদি স্পিকার না হতেন তিনি কিন্তু বড় এক মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারতেন। তিনি একজন সততা লোক, সেজন্য তাকে কিন্তু স্পিকার বানিয়েছেন তারেক রহমান। এখন তাকে রাষ্ট্রপতির চেয়ারে বসাবেন বলে জানা গিয়েছে। দর্শকের ভিডিওতে আপনারা দেখাচ্ছেন বিস্তারিত কয়েকটি প্রতিবেদন। এ সকল বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।